ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বেশ বৃষ্টি ভেজা ভেজা একটা আবহাওয়া, তাই আপনাদের জন্য থাকছে একটা বিশেষ ঘটনা। আজকের এই ঘটনাটি পাঠিয়েছে বড়ুয়া পরিবার থেকে দুই ভাই। ছোট ভাইয়ের নাম শুভ আর বড় ভাইয়ের নাম সম্রাট। আজকের এই ঘটনাটি আপনারা পুরোটা শুনুন এবং এই ঘটনার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে রয়েছে এক ভৌতিক আবহাওয়া। আজকের এই ঘটনার কথাগুলি আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেবে। তাহলে বেশি কথা না বলে আমরা চলে যাব আজকের মূল ঘটনায়। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। একটা প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি পরিবার। আমাদের খুবই অভাবের সংসার। গ্রামের সেই অনেকখানি জায়গার মধ্যিখানে একটা টিনের ঘর। ঠিকঠাক আমাদের সংসার চলতো না। ছেলেবেলায় আমাদের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার কিছু বছর পর আমার মাও মারা গিয়েছিলেন। আমরা দুই ভাই, বড় ভাইয়ের নাম সম্রাট আর ছোট ভাইয়ের নাম শুভ। বাড়ির অভাবের কারণে আমরা ছোটবেলায় ঠিকঠাকভাবে পড়াশুনো করতে পারিনি। বাড়ির অভাবের কারণে আমার বড় ভাই সম্রাট শহরে কাজবাজ করতে চলে যায়, কারণ আমাদের গ্রামের বাড়িতে ঠিকঠাক সংসার চলছিল না। তখন আমার বড় ভাই শহরে গিয়ে তার জায়গাটা অনেক অচেনা লাগে, কিন্তু আমাদের কিছু করার ছিল না। তখন সম্রাট বিভিন্ন জায়গায় কাজ খোঁজাখুঁজি করতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে শহরের বুকে একটা গার্মেন্টস কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ পায়। 7,000 টাকা প্রতি মাসের বেতন, এবং আমি সেই বেতনের কিছু টাকা আমার গ্রামের বাড়ি ভাইয়ের কাছে পাঠাতাম। আমার ভাই বলতো সেই টাকায় ঠিকঠাক মতন আমাদের সংসার চলতো না। গ্রামের বাড়িতে আমাদের পৈতৃক চাষের জমি ছিল। বহু বছর ধরে অনাবাদি অবস্থায় সেটা পড়েছিল। আমাদের জমিটা বেশ ধান চাষের জন্য উপযুক্ত ছিল। তাই আমি ছোট ভাই শুভকে বললাম, ভাই, শহরের এত কম মাইনে পাই, তাতে আমাদের ঠিকঠাক সংসার চলবে না। তুই এক কাজ কর, ওই জমিতে নতুন করে চাষাবাদ শুরু কর, তাতে আমাদেরও কিছু অর্থ উপার্জন হবে আর দিনকালও আমাদের বেশ ভালো কাটবে। শুভ তার দাদার কথা শুনে জমিতে ফসল চাষের দায়িত্ব নিয়ে নেয়। তখন সে দিনরাত এক করে সকালে সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত। তখন সে কাদা পানিতে হেঁটে সারা দিন নতুন ধানের বীজ লাগিয়ে চাষাবাদ শুরু করলো। শুভ তখন মনে মনে ভাবছিল, এত কষ্টের ফল যেন আমাদের বিফলে না যায়। ভগবান, আমাদেরকে একটু দেখো। একসময় গ্রামের সবাই দেখলো অন্যদের থেকে শুভর জমিতে অনেক ফসল হতে শুরু করেছে। এই রকম জমিতে ফসল হতে গ্রামের লোক আগে কখনো দেখেননি। সবাই তখন শুভর জমির ফসলে কুদৃষ্টিতে নজর দিতে লাগলো। শুভ তখন ভাবল, এই লোকগুলোর জন্য এবার আমার ফসল সব নষ্ট হয়ে যাবে। তাই সে ভাবল চাষের জমির ঠিক মাঝখানে একটা কাকতাড়ুয়া জমিতে পুঁতে দিলে ভালো হয়, তাহলে তাদের কুদৃষ্টি আমার ফসলের ওপর লাগবে না। এই কথা ভেবে শুভ একটা কাকতাড়ুয়া এনে তাদের জমির মাঝখানে পুঁতে দিল। কিন্তু সেই কাকতাড়ুয়া এক অদ্ভুত রকমের দেখতে ছিল। সেটা সাধারণ কাকতাড়ুয়া ছিল না। তাকে দেখে মনে হয় তার মধ্যে কোনো অলৌকিক শক্তি রয়েছে। মাঝে মাঝে সেই কাকতাড়ুয়ার জন্য আমাদের জমির ফসল সোনার মতো চকচক করতে আরম্ভ করলো। মনে হয় রাতের অন্ধকারে সেই ফসলগুলো সোনার মতন জ্বলজ্বল করছে। আমাদের জীবনে তখন নতুন সুখের আলো ফিরে এলো। কাকতাড়ুয়ার গায়ে পরানো ছিল
একটা পুরনো মরা মানুষের কাপড় গলায় বাঁধা ছিল, লাল কালো সুতো। আর সেই কাকতাড়ুয়ার মাথার ওপর ছিল একটা মরা লাল মুরগির পালক। শুভ সেটিকে সেখানে বেঁধে দিয়েছিল। গ্রামের সব বয়স্ক লোক তখন শুভকে বলতো, বাবা, এই কাকতাড়ুয়াটাকে তুই কোথা থেকে পেয়েছিস? এটাকে দেখে তো একটা অশুভ কিছু মনে হচ্ছে। গ্রামের বয়স্ক লোকরা ভাবত, এই রকম কাকতাড়ুয়া গ্রামে কারোর জমিতে আগে কখনো দেখিনি। দেখে তো মনে হয় ওর মধ্যে কোনো অশরীরই বসবাস করছে। তখন সেই বয়স্ক লোকগুলো বলল, দেখ বাবা শুভ, এটাকে কোথা থেকে পেয়েছিস? আমাদের বিষয়টিকে কিন্তু সন্দেহজনক বলে মনে হচ্ছে। শুভ এই কথা শুনে সবাইকে বলল, আরে চাচা, এটা আমার রক্ষা কবচ। আর ওই কাকতাড়ুয়ার গায়ে যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছেন, ওইগুলো তো আমি একটা কবরস্থানের পাশ থেকে কুড়িয়ে পেয়েছি। আপনার ভয় পাওয়ার কিছু নেই। ওর মধ্যে কোনো অলৌকিক শক্তি বলে কোনো কিছুই নেই। এই বলে শুভ তাদের কথাটিকে এড়িয়ে যায়। বেশ কিছুদিন হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ধীরে ধীরে তাদের জীবনে টানাপোড়েনের সৃষ্টি হয়। মাঝে মাঝে শুভর সঙ্গে তার বড় ভাইয়ের ঝগড়া লেগে থাকতো, কখনো জমির খরচ নিয়ে, কখনো বা ফসল বিক্রি নিয়ে। শুভর বড় ভাই শহরে একলা থাকলেও তার জীবনটাও সেখানে ভালো কাটছিল না। কারণ শহরের জীবনযাপন এমন যে একদিন না কাজ করলে সেই দিনের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যেত। সম্রাট তখন ভাবত, শুভ গ্রামের বাড়িতে একা থাকে। গ্রামের মানুষ তখন তাদেরকে নিয়ে কানাঘুষা করত। সবাই বলতো, ওদের জমিতে তো আগে এত কোনোদিন ফসল হয়নি, মনে হয় জমিতে কোনো জাদু আছে। এই রকম জমির ফসল সারা গ্রামে আগে কখনো কারো হয়নি। তবে শুভ গ্রামের কারো কথা কানে নিত না। সে নিজের মতোই জমিতে চাষ করত। আর মাঝে মাঝে সেই কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতো, তুই আছিস বলেই আমার জমিতে আজ এত ফসল হয়েছে। আমরা এবার অনেক বড় লোক হয়ে যাব। সালটা তখন 2021। তাদের সেই 12 বিঘা জমিতে অনেক ফসল হয়েছিল সেই সময়ে। তার ফলে তারা সেই বছর অনেক টাকা লাভ করে। তার দাদা সম্রাট এই কথা শুনে খুব খুশি হয়। তখন তার ভাইকে ফোন করে বলে, ভাই, তুই পেরেছিস আমার কথা রাখতে। আমাদের বাবা মা বেঁচে থাকলে তারা হয়তো অনেক খুশি হতো। ওই জমির জন্য আমাদের বাবা মা অনেক লড়াই করেছে। তুই একটু অপেক্ষা কর, আমি কয়েক মাসের মধ্যেই গ্রামে ফিরব। তারপর 2 ভাই মিলে এবার অনেক ফসল চাষ করব। অনেক ধান হবে আমাদের, তাতে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। এই কথা বলে সে ফোনটাকে কেটে দেয়। সালটা তখন 2022। হঠাৎ ঘটে যায় এক বিভীষিকাময় মৃত্যু। একদিন হঠাৎ করে সম্রাটের ছোট ভাই শুভর মৃত্যু হয়। একদিন বৃষ্টি ভেজা সকালে গ্রামের বেশ কয়েকজন মানুষ দেখতে পায় শুভর সেই মৃতদেহ কাকতাড়ুয়ার পাশে পড়ে আছে। তার মুখটা উল্টে আছে, কাদার মধ্যে পড়ে রয়েছে সে। তার সারা গায়ে কাদা মাখানো। গ্রামের সেই লোকগুলো তখন তার দেহটিকে হাত দিয়ে তুলে দেখল তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বা কোনো রকম কাটার দাগও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা ভাবল, তাহলে সে কিভাবে মারা গেল? গ্রামের সবার মনে তখন প্রশ্ন রয়ে গেল। কিন্তু তার মৃতদেহের পাশে একটা লাল মরা মুরগি সেখানে পড়েছিল। গ্রামের সেই মানুষগুলো ভাবল, এইরকম অদ্ভুত মুরগি আগে কখনো দেখিনি। তখন তাদের সবার মনে প্রশ্নবোধক ভাবনা রয়ে গেল। তখন সেই প্রশ্নবোধক ভাবনাকে বাদ দিয়ে তারা সেই শুভর মৃতদেহটিকে কাদা মাটি থেকে তুলে শুকনো মাটির উঁচু ঢিবিতে তুলে আনে।
তাকে সেখানে অনেকক্ষণ ধরে শুইয়ে রাখা হয়। গ্রামের একজন মোড়ল তখন তার ভাইয়ের মৃত্যুর খবরটা সম্রাটকে ফোন করে জানিয়ে দেয়। তখন তারা বলে, বাবা, তোর ভাই আর বেঁচে নেই রে, এখনই তুই বাড়ি ফিরে আয়। সম্রাট তখন এই কথা শুনে সে অবাক হয়ে যায়, বলে, এটা কিভাবে সম্ভব? তোমরা মিথ্যে বলছো, আমি আমি এখনই বাড়ি ফিরছি। এই কথাটা শোনা মাত্রই সেই রাতে ট্রেন ধরে কলকাতা থেকে সে গ্রামের বাড়িতে ফিরে আসে। রাত তখন প্রায় 12টা বাজে। তখন সম্রাট তার ভাইকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তখন বলল, এটা কিভাবে হলো? এটা আমি কখনো আশা করিনি। গ্রামের সবাই তখন বলে, কাঁদিস না বাবা, তোর ভাই ওই কাকতাড়ুয়ার জন্য মারা গেছে। আমাদের মনে হয় তোদের ওই জমিতে কিছু একটা রয়েছে। তোদের ওই জায়গাটা সাধারণ নয়, ওইখানে অলৌকিক কিছু থাকে। সেই রাতে তখন সম্রাট গ্রামের সেই মোড়লকে বলল, তোমরা এখনই হুজুরকে ডেকে আনো। ততক্ষণ আমার ভাইয়ের লাশের পাশে আমি বসে রয়েছি। ওর মায়াবী চোখ আমাকে মনে হয় কিছু একটা বলতে চাইছে, কিছু বোঝাতে চাইছে ও। গ্রামের সেই মোড়ল তখন সেই মাঝরাতে হুজুরের বাড়ি থেকে তাকে সেখানে ডেকে আনা হয়। হুজুর সেই রাতে আসতে চাইছিল না, তবুও তাকে অনেক জোরাজোরি করে তাকে তাদের বাড়িতে আনা হয়েছিল। হুজুর এসে দেখে শুভর মৃত শরীর নীল বর্ণের হয়ে গেছে। হুজুর বেশি দেরি না করে তিনি বাড়িতে সেই উঠানে বসে পড়ে এবং তখন তিনি দোয়া পড়া আরম্ভ করে। তিনি তখন শুরু করেন কোরআনের আয়াত পানি পড়া জল এবং লবণ শুভর মৃত শরীরে আর তাদের বাড়ির সামনের সেই চাষের জমিতে সারা জায়গায় ছড়িয়ে দিল। হুজুর তখন বুঝতে পারে এই চাষের জমি আর এই কাকতাড়ুয়া দুটোই সুবিধের নয়। এরপর বেশি দেরি না করে শুভর সেই মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তার বড় ভাই সম্রাট তখন অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু কিছু করার নেই। যার যাওয়ার সে তো যাবেই। আমার ভাই মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, মনটাও আমার ভালো নেই। শুভ মারা যাওয়ার পর থেকেই কাকতাড়ুয়ার মুখটা কেমন যেন বদলে গেছে। আমি রোজ রাতে আমাদের বাড়ির বারান্দা থেকে সেই কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম এই শেষ, আর কোনো দিন ওই জমিতে চাষবাস করব না। আমার তো আর কেউ নেই, আমার ভাইটাও শেষমেশ চলে গেল। এইসব জমি জায়গায় বেচে দিয়ে আবার আমি শহরে ফিরে যাব। মাঝে মাঝেই গ্রামের কেউ কেউ বলতো, মাঝরাতের দিকে ওই কাকতাড়ুয়ার দিকে একটু চোখ রাখবি তো, দেখবি ও রাতের বেলা নড়াচড়া করে, আর ওই কাকতাড়ুয়ার নিচে একজন লোককে বসে থাকতে দেখা যায়। আমি এই কথা শুনে গ্রামের লোকের কথা বিশ্বাস করি না। এইসব ভাবার পর আমার সেই রাতে ঘুম আসছিল না। নানান চিন্তা হতে আরম্ভ করলো। রাত তখন প্রায় 1টা বাজে। বারান্দার খাটে শুয়ে আমি এপাশ ওপাশ করছিলাম। তখন আমার চোখ গেল সেই চাষের জমির কাকতাড়ুয়ার দিকে। আমি অনুভব করলাম আমার বাড়ির মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। সেই হাওয়া আমার সারা শরীর ঠান্ডা করে দিল। কাকতাড়ুয়ার দিকে চোখ যেতেই দেখলাম কাকতাড়ুয়ার পাশে একটা কালো অবয়ব হাত পা ছড়িয়ে বসে আছে, অনেকটা লম্বা। অবয়বটি কি বীভৎস বাজে দেখতে। তার সেই লম্বা লম্বা দুটো পা আমাদের বাড়ির উঠানের ওপর এসে পড়েছে। এটা দেখে আমি খাট থেকে উঠে বসলাম। কানটা খাড়া করে শুনতে পেলাম ওই কালো অবয়বটি গুমড়ে গুমড়ে কান্নায় ভেঙে পড়েছে, জোরে জোরে আওয়াজ করছে। মনে হয় তার কিছু একটা হারিয়ে গেছে। সম্রাট ভেবেছিল সে ওই কালো অবয়বটির কাছে গিয়ে দেখবে যে ওটা কে বসে আছে ওখানে, কিন্তু তার আর কোনো উপায় নেই, কারণ তার দেহটা একটা ভয়ানক দেখতে
ওই কালো অবয়বটির কাছেই যাওয়া যাবে না। তার সারা শরীর কেমন জানি মনে হয় পুড়ে পুড়ে গেছে। আমি তখন খুব ভয় পাই। এরপর আমি ঘরের মধ্যে থেকে একটা মোটা কাঁথা নিয়ে ভয়ে ভয়ে সেটাকে গায়ে চাপিয়ে আমি ঘুমিয়ে পড়ি। ভাবতে লাগলাম যা হয়েছে কাল সকালে দেখা যাবে, আমি আজকের মতন ঘুমিয়ে পড়ি। অনেক কষ্টে তখন আমি ঘুমানোর চেষ্টা করলাম, আর ভাবলাম কাল সকাল হলেই সেই আব্দুল হক কবিরাজির কাছে যাব, তিনি সব ঠিকঠাক করে দেবে। এই কথা ভেবে মনটাকে অনেক শক্ত করে অনেক কষ্টে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমি ঘুমানোর পরেই হঠাৎ স্বপ্নে দেখতে আরম্ভ করলাম, ওই জমিতে দেখতে পাচ্ছি কাকতাড়ুয়ার পাশে আমার ভাই দাঁড়িয়ে আছে এবং সেই ভয়ানক কাকতাড়ুয়া লম্বা হাসি হেসে সে তার হাত দিয়ে আমার ভাইয়ের গলাটা চেপে ধরেছে। তার ফলে আমার ভাইয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সে এবার শ্বাস নিতে পারছে না। কিছুক্ষণ পর দেখলাম আমার ভাই মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল এবং দেখতে পেলাম আমার সেই মৃত ভাই আমার খাটের পাশে এসে বসে রয়েছে। এই সব আবোল তাবোল স্বপ্ন দেখার পর আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটাতে তখন রাত 3টে বাজে। আমি তখন ভাবলাম, এটা আমি কি দেখলাম? অনেক মানুষ বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। নিজেকে প্রশ্ন করলাম, তাহলে এটা কি সত্যি ঘটনা? এই কথা ভেবে আমি যখনই বাথরুমে যাব তখনই দেখলাম আমার ঘরের মধ্যে একটা কালো অবয়ব সত্যি সত্যি বসে আছে। হ্যাঁ, আমার মনে হয় আমার সেই মৃত ভাই আমার ঘরের মধ্যে বসে রয়েছে। সেই একই রকমভাবে হাত পা ছড়িয়ে সে বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? ও তখন আমায় বলল, আমি শুভ, তোর ছোট ভাই। আমায় চিনতে পারছিস না? অনেক কষ্ট পেয়ে মরেছি আমি। ভোরবেলায় সেই অন্ধকারে আমার মৃত ভাইয়ের মুখ একটু বোঝা যাচ্ছিল না। আমি তখন সেই অন্ধকারে তাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখলাম তার একটা বাজে চেহারা। আমার ভয়ে তখন গা ঠান্ডা হয়ে গেছে। আমায় তখন সেই কালো ওয়েবটি বলছে, দাদা আমি পারলাম না তোর কথা রাখতে। আমি তখন এই কথা শুনে মারাত্মক ভয় পাই। আমি কোনো কথা না ভেবে ঘরের বারান্দা থেকে এক লাফে উঠানে গিয়ে পড়লাম। সেখান থেকে জোরে দৌড় লাগালাম সেই আব্দুল হুজুর কবিরাজির বাড়িতে। আমাকে এখনই যেতে হবে। এই কথা ভেবে হুজুরের বাড়িতে আমি যেতে লাগলাম। হুজুরের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমি তখন বিল মাঠের রাস্তা ধরে জোরে জোরে হেঁটে যেতে লাগলাম। ভোরের অন্ধকারে তখন কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। আকাশে তখন হালকা মেঘ জমেছে। কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি নামতে পারে। তখন আরও ভয় আমাকে ঘিরে রেখেছে। আমার মধ্যে তখন এক ভয়ানক আতঙ্ক কাজ করছে। এই কথা ভেবে আমি তখন আরও জোরে দৌড় লাগালাম। তখন মনে হয় আমার পিছন পিছন কেউ একজন আসছে। আমি তখন পিছন ঘুরে দেখলাম আমার ভাইয়ের কালো অবয়ব আর সেই কাকতাড়ুয়া আমার পিছু নিয়েছে। আমাকে তারা তাড়া করছে। তাদের চেহারাগুলো কি লম্বা লম্বা। ওই কালো অবয়বগুলির শরীর থেকে একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, যেটা নাকে নেওয়ার মতো নয়। তখন সেই কালো অবয়ব বলছে, দাঁড়া, যাস না, থেমে যা, তুই ফিরে আয় বাড়িতে। কিন্তু ততক্ষণে আমি হুজুরের বাড়িতে পৌঁছে যাই। হুজুরকে বাড়ির বাইরে দিয়ে আমি জোরে জোরে ডাকতে থাকি। বললাম, আব্দুল হুজুর, আমাকে বাঁচান, ওই অবয়বগুলি আমাকে মেরে ফেলবে, হয়তো আমাকে বাঁচতে দেবে না। হুজুর তখন এই কথা শুনে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। দেখে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। হুজুর তখন আমাকে বলে, তোর রাতে তুই এখানে কি করছিস? কি সমস্যা তোর? আমি তখন সব ঘটনা তাকে খুলে বলি। হুজুর তখন এই কথাগুলো শুনে বলে, এইগুলো হয়তো নিছক কল্পনা হতে পারে তোর। কই চল দেখি, তোর বাড়িতে চ। আমায় সেখানে গিয়ে ঘটনাটি বুঝতে হবে।
ব্যাপারটিকে দেখতে হবে। হুজুরকে নিয়ে তখন আমরা আমাদের বাড়িতে যাই। সেই হুজুরের বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। তার অনেক অভিজ্ঞতা, সে অনেক কিছু অনুভব করতে পারে। তিনি তখন আমাদের বাড়িতে আসার পর তিনি আমাদের জমির সেই কাকতাড়ুয়ার পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে। দোয়া পড়ার কিছুক্ষণ পর তিনি হঠাৎ বললেন, তোরা ভুল করেছিস, এই কাকতাড়ুয়া কেবল পাখি তাড়ায় না, এগুলো অনেক সময় অনেক জ্যান্ত মানুষকেও মেরে ফেলে। হুজুর তখন সেই কাকতাড়ুয়ার গায়ে কাপড়ের হাত দিয়ে সেই গন্ধটা নাকে শুকে বলে, এর গায়ে যে কাপড়টা জড়ানো আছে ওটা মৃত মানুষের কাপড়, আর ওর আত্মা এখনো জেগে আছে, আর ওর জন্যই তো তোদের জমিতে ভালো ফসল হতে আরম্ভ করেছিল। আর তার বদলে প্রত্যেক বছর একটা প্রাণ নিয়ে নিত ওই শয়তানটা, ওটাকে এখনই পুড়িয়ে ফেলতে হবে। হুজুর তখন বলে, চিন্তা করিস না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো। তখন সেই রাতে সেই কবিরাজ কাকতাড়ুয়ার পাশে দাঁড়িয়ে কোরআনের আয়াত, লবণ, লোহা, পোড়া মাটি নিয়ে শুরু হয় রাতভর রিতুয়াল। সেই রাত ছিল অমাবস্যার রাত, চারিদিক তখন নিস্তব্ধতা। তখন হঠাৎ একটা চিৎকারের আওয়াজ হয়, বলে ওঠে, ভাইয়া। তখনই সম্রাট পিছনের দিকে ঘুরে তাকায় আর দেখে তার ভাই শুভ দাঁড়িয়ে আছে অন্ধকারে ঠিক কাকতাড়ুয়ার পাশে। হুজুর তখন বলে, ওর দিকে তাকাস না, ও আর ভালো মানুষ নেই, ও এখন নষ্ট হয়ে গেছে, ও মৃত এক কালো অবয়ব, ও অনেক শক্তিশালী হয়ে গেছে, তাকাস না ওর দিকে। এই কথা বলে সেই হুজুর জোরে জোরে আয়াত পড়তে লাগলো। তখনই হুজুরের কাছে থাকা কিছু একটা ধুলো ওই কাকতাড়ুয়ার গায়ে ছুঁড়ে মারল এবং সেই রাতে কাকতাড়ুয়াটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পোড়ানোর সময় যেন মনে হচ্ছিল ওই কাকতাড়ুয়ার ভেতর থেকে কেউ চিৎকার করছে, তার নীরবতা যেন এখনো চারিদিকে ছড়িয়ে রয়েছে। কাকতাড়ুয়াটাকে আগুনে পোড়ানোর পর সেই কাকতাড়ুয়ার কালো ছাই জমির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় এবং হুজুর বলে, আর চিন্তা করিস না, ও মারা গেছে, ওকে আগুনে পুড়িয়ে দিয়েছি আমি, ও আর তোকে কোনোদিন জ্বালাবে না, চিন্তা নেই, এবার তুই জমিতে আবার নতুন করে ফসল চাষ করতে পারিস। এই কথা বলে ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝেই গ্রামের অনেক মানুষ বলে, আজও নাকি সেই গ্রামে গেলে কেউ কেউ বলে সেই জমির পাশ থেকে নাকি একটা পোড়া কাপড়ের গন্ধ ভেসে আসতো, আর কেউ কেউ রাতে আবার শুনতে পেত একটা ভয়ানক কণ্ঠস্বর মাঝে মাঝে বলে উঠত, কিরে জেগে আছিস? তো এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ঘটনাটি শোনার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। ততক্ষণে ভালো থাকবেন। শুভরাত্রি।